আজ মুষলধারে বজ্রপাতের বৃষ্টির যেন থামার নাম নিচ্ছে না। বিকেল থেকে রাত 11টা পর্যন্ত এক সেকেন্ডের জন্য বিরতি নেয়নি। এইদিকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে ছাত্ররা বেশিরভাগই হোস্টেলটাকে প্রায় খালি করে দিয়েছে। তবে যাদের বাবার অঢেল টাকা তাদের আবার হোস্টেল ছাড়া কোনো ঝামেলা নেই। স্পেশালি ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা, তারা তো বয়েজ হোস্টেলের ক্লাব হাউসে দিব্যি ক্রাম খেলে যাচ্ছে। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি সামনে ক্রাম বোর্ডের সে লাল গুটিটির দিকে থাকলেও তার মন পড়ে আছে পাশে চলা ভিডিওটির দিকে। 2 দিনের মধ্যে ভিডিওটি 2000 বারে বেশি দেখে ফেলেছে, যা কিনা তার মনে এখন বারবার তিলে তিলে আরো বেশি বাড়িয়ে তুলছে। জীবন চক্র কোনো মানুষের কথায় পড়ে না, ও আস্তে একটা চলচ্চিত্র জানোয়ার। এই জানোয়ারটা যেভাবে নিজের বাপের টাকা ইউজ করে ভার্সিটির প্রত্যেকটা পোলাপাইনে কিনে রাখছে, ঠিক একইভাবে ওর বাবা নিজের টাকা ইউজ করে এই প্রশাসনে কিনে রাখছে। এর জন্যই তো ভার্সিটির প্রফেসরদের থেকে শুরু করে থানার পুলিশদের পর্যন্ত কারো কাছে ওর বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলা যায় না। অবশ্য বললেও কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকে তো আপনাদের মতো মিডিয়ার মতোই টাকার বাঁধনে বাঁধা। টাকা দিয়ে বেঁধে রাখতে আপনাদের মুখ। ম্যাম, একটা কথা জানার ছিল, ওনার প্রতি আপনার এত বেশি কেন ক্রোধ? উনি কি আপনার সাথে কোনো অবৈধ কিছু করেছেন? অনেক কিছু যেখানে করা শেষ, সেখানে অবৈধ কিছু করতে হবে কতক্ষণ? আমি হয়তো পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাগ্য নিয়ে জন্মানো একজন নারী, যেরকম জানোয়ারটা আমার কাছে এসে পড়ছিল। যদিও তো কোনো লাভ হয়নি, কারণ আমি একটা মানুষ, কোনোভাবে রাস্তার কুত্তাকে তো ভালোবাসতে পারি না। জাঙ্কুকে যখন আমি রিজেক্ট করে দিলাম, তখন ও ইচ্ছা করে আমার বয়ফ্রেন্ডের উপর হামলা করছে। তবে এতে কোনো লাভ নেই জীবন চক্র, কারণ আমি একটা মানুষকে ভালোবাসবো, কোনো জানোয়ারকে না। তাই যত চেষ্টাই করছ না কেন, ব্যর্থ হবে সবসময়। ভালো লাগতেছে না ফেয়ার খেলতে, অনেক তো হইলেও অনেক ফেয়ার খেলছি। এখন সময় এসে গেছে আনফেয়ার খেলার। আনফেয়ার মানে কি করবেন ভাই এখন? জানে আগে করা উচিত ছিল। আমার সাথে ভাইরার একটু বেশি ভালো বাড়াইতেছে না? অনেক বুঝাইতে হবে যে বেশি ভালো ফাড়া আবার ঠিক না। বেশি ভালো ফাড়তে গেলে পাখি পাখা কাটা দিতে হয় যায়। কথাটা বলে চাঙ্কুক রাগান্বিত চোখ নিয়ে গাড়ি চাপে হাতে নিয়ে বেরিয়ে গেল গাড়িটা স্টার্ট দিতে। ইউনিয়নের সাথে সাথে চাঙ্কুকের গাড়িতে উঠে গেল। গন্তব্য কোথায় তা তাদের কারোরই বুঝতে আর বাকি রয় না। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে আর আগের স্মৃতিগুলোকে মনে করে বেড়াচ্ছে। এই 6 মাসে কম চেষ্টা তো সে করেনি। অনেকেই ভদ্রতা প্রদর্শন করেছিল তের সামনে, শুধুমাত্র তেকে পেতেই, তের মনটাকে পেতেই। তবে তা তো হলোই না, বরঞ্চ মন পাওয়ার বিনিময়ে বারবার তের কাছ থেকে তের অপমানগুলো সহ্য করতে হয়েছে তাকে। ভার্সিটির একটা ছেলে মেয়ে বাদ যায়নি যার সামনে চাঙ্কুককে তে অপমান করেনি। অপমানের ক্রোধ এবং রাগের বশে জাঙ্কুক নিজের ছেলেপেলেদেরকে তে একমাত্র বয়ফ্রেন্ডের হাত পা ভেঙে দিয়েছিল, যার বিনিময়ে তের কাছ থেকে অপমানের পাশাপাশি কয়েকটা থাপ্পড়ও খেতে হয়েছিল জাঙ্কুককে, তাও জনসম্মুখে। জীবনে প্রথমবার কোনো নারীর হাতে থাপ্পড় খেলে সেই থাপ্পড়টাকে সহজে নেওয়া যায় না। ব্যাপারটা অনেকটাই পার্সোনাল হয়ে যায়। তার ভালোবাসাটাও একেবারে গভীর পর্যন্ত চলে গেল এবং তার শত্রুতাও। তের এই থাপ্পড়ের প্রতিশোধের ঝড়টা গিয়ে পড়েছিল তার বাবার উপরে। জাঙ্কুক তার পাওয়ার ইউজ করে এবং টাকা ব্যবহার করে লোকটক দিয়ে তের বাবার দোকানপাট সবকিছু ভাঙচুর করে শেষ করে দেয়। তের বাবা এটা নিয়ে কোনো কেস পর্যন্ত করতে পারেনি, কেননা প্রত্যেকটা জায়গাতেই ক্ষমতা এবং টাকা দাপটই চলে। ক্ষমতার দাপটে তের বাবা দমে গেলেও তে একদমই দমে যায়নি। এই শত্রুতা যেহেতু জাঙ্কুক শুরু করেছে, এই শত্রুতার সমাপ্তি তের হাতেই হবে। তে অনেক চেষ্টা করেছে জাঙ্কুককে ফাঁসানোর, তবে পুলিশ কাচারি থেকে শুরু করে প্রফেসররা কেউ জাঙ্কুকের ব্যাপারে একটা কথা শোনার পর্যন্ত রাজি না। তে অনেক মিডিয়াতেও যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে তারাও জাঙ্কুকের বিরুদ্ধে কোনো অ্যাকশন পর্যন্ত নেয়নি। তবে একটা ছোটখাটো মেয়ে আসে যে কিনা তের কথাগুলো শুনতে রাজি হয়। তাই তো ভার্সিটির মাঝখানে দাঁড়িয়ে তেই সে মিডিয়ার সামনে জাঙ্কুককে নিয়ে সব মন্তব্যগুলো দেয়। জাঙ্কুকের মাথার রক্ত তখনই গরম হয়ে যায় যখন সে জানতে পারে এই ভিডিওতে সে শুধু জাঙ্কুকেই না, বরঞ্চ জাঙ্কুকের পরিবারকে অপমান করেছে। একই কাজটা জাঙ্কুক নিজেও করেছে। তবে বলে না, নিজের ঘায়ে ঘা ফুটলে তখন বোঝা যায় যন্ত্রণাটা কিরকম। ঠিক একইভাবে জাঙ্কুকের তখন যন্ত্রণা হচ্ছিল যখন তে নিজেদের মধ্যকার শত্রুতার মাঝে তাদের পরিবারকে টেনে আনে। নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালাতে চালাতে জাঙ্কুকের কথাগুলো ভাবছিল। আমার বাস 12টার দিকে, তবে তোকে রেখে যেতে একদম ভালো লাগতেছে না। জাঙ্কুক ভাইয়ের জন্য অনেক ভয় লাগতেছে। ওই জানোয়ারটা তো 2 দিন ধরে আমার সামনে আসতে পারতেছে না, ওর জন্য আবার কিসের বালাই ভয়? এত আন্ডার এস্টিমেট করিস না তে। রাগী মানুষ শান্ত হয়ে গেলে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। ওর বালাই ভয় আমার মধ্যে কাজ করে না। আসো আমার সামনে জুতাতে পিটান জানোয়ারটাকে বিদায় করবো। দেখ, আমরা যেহেতু নেই, এই কয়েক ঘন্টা আর কারোর সাথে ঝামেলা পাকিস না। সকালে তো তোর বাস্তায় না, ভোরবেলাতে বাসে উঠে যাবি। কার সাথে গ্যাঞ্জাম করিস না আর সাবধানে থাকিস। কথাটা বলেই লিসা নিজের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ব্যাগ বুক নিয়ে রওনা দিয়ে দিল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। জাঙ্কুকের গাড়িটি গার্লস হোস্টেলের বাইরেই পার্কিং করা। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি হোস্টেলটির দিকে। সে হোস্টেলটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে, এরই পাশাপাশি মদের কয়েকটা প্যাকও নিচ্ছে। কি যে ভাবতেছে না জাঙ্কুক ভাই, এত ভাবার কিছু নাই। বিশ্বাস করেন, যে মেয়েরা বেশি কথা কয় না, ওগুলোকে এমন কিছু করা লাগে যেন সমাজে না কথা কইতে পারে, না তো সমাজের সামনে মুখ দেখাতে পারে। এই ভালো মেয়ের কথা কে ভাবে রে? আমি তো নিজের কথা ভাবতেছি এতদিন যে ভার্জিনিটিটা রক্ষা করে রাখছি, আজকে ওটার কুরবানি দিয়ে দিই। কি বলস ভাই? এত কথা না ভেবে গাড়ি ঘোড়া তো এমন কিছু করেন না। করার ইচ্ছাও ছিল না, তবে বেশি বাধ্য করলে কি আর করার।
গ্রামের বাস ঠিক আগামীকাল 6টার দিকে তে নিজের রুমের মধ্যে ঘুমানোর চেষ্টা করছিল। তবে বৃষ্টির দিনে তার কোনোভাবেই ঘুম আসে না। হঠাৎই নিজের মোবাইলটা থেকে কয়টা বাজে এটা দেখতেই মোবাইলটা টান দিতেই মোবাইলটা হুট করে তার হাত থেকে পড়ে গেল। সে নিচে তাকাতেই দেখতে পেল মোবাইলটা একেবারে 2 ভাগ হয়ে গিয়েছে। কম দামি ফোন বলে কথা। তে সাথে সাথে মোবাইলটাকে হাতে নিয়ে মোবাইলটাকে অন করলো। তবে মোবাইলটা এখন আগের মতো নেটওয়ার্ক পাচ্ছে না, কাউকে কল করা যাচ্ছিল না। তে আবার মোবাইলটাকে চেক করতে শুরু করে। তবে তখনই 7-8 জন লোকের হেঁটে চলে আসার আওয়াজ লবি থেকে স্পষ্টতে কানের মধ্যে শুনতে পেল। এই আওয়াজগুলো তো তার অপরিচিত নয়। তে বেশ ঘৃণা করে এই আওয়াজগুলোকে। তে বুঝতে বাকি রয় না কারা আসলে তার লবি থেকে চলে আসছে। তে কিছু একটা ভেবে তীক্ষ্ণ নজরে তার দরজার দিকে তাকিয়ে থাকে। তে তাকাতে দেরি হয়, তবে দরজার ওই পার থেকে টোকা পড়তে দেরি হয় না। থাপ থাপ করে আওয়াজ করছিল দরজার ওপার থেকে মানুষগুলো। দরজার বাইরে যে ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করে বেড়াচ্ছে এটা বুঝতে আর বাকি রয় না। তে তাড়াহুড়ো করে নিজের ভাঙা মোবাইলটা হাতে নেয়। অতঃপর পুলিশের নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে। তবে তার মোবাইল কোনো কাজই করছিল না। দরজা টোকা দেওয়ার আওয়াজটা মুহূর্তেই দরজা ধাক্কানোর আওয়াজে পরিণত হলো। তে বেশ সাহস নিয়ে চিৎকার করে বলতে লাগলো, তোর জীবনকে সর্বনাশ করা ব্যক্তি, তোর হবু জামাই। এই জীবনে প্রথমবার তের মনে জাঙ্কুকে নিয়ে ভয় কাজ করছে। তে তাড়াহুড়ো করে মোবাইলটাতে পুলিশকে কল করার চেষ্টা করছে। তবে তার বালের ফোন কোনো কাজই করছিল না। তবে জাঙ্কুকে বেশি দেরি হয় না হোস্টেলের দুর্বল দরজাটাকে এক লাথিতেই ভেঙে ফেলতে। তের বুঝতে বাকি রয় না এখন সে আর নিরাপদ না। জাঙ্কুক অলরেডি তার রুমের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ডোন্ট ডু দিস। নিজের স্বামীকে ভয় করে পুলিশকে কল করা ঠিক না যে। আরে ভাই, সেমনি আপনার ভয় পায় নাই। সেমনি ফালফালিসে তো অনেক বেশি, তাই ডানাকাটার ভয় কাজ করতেছে মনে। শালা বিত্তমিসের বাচ্চা, নিজে ভাবি লোকে কেউ এমনি কথা হয়? বাচ্চা ভুল হয়েছে। সরি ভাবি। ভাবি? কোন জন্মে ভাবি? আমি তো করছি ওরে বাচ্চা না। এসে ডোন্ট মেক এ মিস্টেক বেব। ভাবি হবো বউ তো আমার। তোর বই মার সালাম ওরে বাচ্চা। কোন চাচা আমার রুমে আসছো? মস্করা করা আমার সাথে? এসে কেন যে চিলে চিলে করে মানুষ জড়ো করে প্ল্যান করতেছো বলো তো? কি চাও জনসম্মুখে তোমার সাথে চিঙ্গালালার বাসর করি? ও বাবা, বাসর করে সাজাতে আগে বলবি না? জুতা দিয়ে বাইরে তো বাসর করে 7 মিনিট গেছে আমি। কথাটা বলেই তে নিচে জুতাটা হাতে নিয়ে চাঙ্কুকের গালে থাপ্পড় দিতেই যাবে। ঠিক সেই সময় চাঙ্কুকের হাতটা থমকে নিয়ে সাথে সাথে তেকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। তে প্রচন্ড অবাক হয়ে তাকালো চাঙ্কুকের দিকে। অতঃপর চাঙ্কুক ঠাস করে আরো একবার তেকে থাপ্পড় দিল। তে নিজের কান ধরে বসে আছে। তে প্রচন্ড অবাক, কেননা চাঙ্কুকের সাথে যত ঝগড়াই হয়েছে জাঙ্কুককে তেই থাপ্পড় মেরেছে। আজ পর্যন্ত চাঙ্কুক তেকে একটা আঁচড় পর্যন্ত দেয়নি। তবে আজকের চাঙ্কুকটা যেন একদম অচেনা তের কাছে। কি হলো এত অবাক হইতেছিস কেন রে? কথায় কথায় যেহেতু জানোয়ার বললেই বেড়াস, তাহলে জানোয়াররা আসলে কি কি করে বেড়ায় ওটা একটু দেখ। সারা তারা আসছিস কেন আমরা হাত মানুষ বাকি তো এগুলো সারা মানুষই বাকি তোরা হায়নার মতো আসছিস একটা মেয়েকে শিকার করতে। কেন যত খারাপ অবস্থা রে? এই পৃথিবীতে আইসি একলা, তোর ভালোবাসছিও একলা, তোর ধ্বংস করবো একলা, তোর কলঙ্কিত করবো একলা। জাঙ্কুকের চোখের ইশারাতে তার দলের সব লোকরা রুম থেকে চলে গেল। সাথে সাথে জাঙ্কুক দরজাটা লক করে দিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল জাঙ্কুকের ক্ষুধার্ত দৃষ্টি দেখে। জাঙ্কুকের দৃষ্টি একদম তের দিকে অটল। জাঙ্কুকের মুখ থেকে আসছিল সে যা যেন মদের গন্ধ, যা কিনা বারবার ধাক্কা খাচ্ছিল তের নাকের সাথে। তের দ্রুতগতির নিঃশ্বাসে ওঠানামা জাঙ্কুকের বিবেককে হারিয়ে ফেলছে বারবার। জাঙ্কুক চোখ দৃষ্টি কোনোটাই অটল রাখতে পারছে না তের চেহারার দিকে। বারবার অন্যরকম চিন্তা ঘুরপাক খাচ্ছে জাঙ্কুকের মাথায়। এর মনে মনে ভয় লাগছে জাঙ্কুকের এরকম নতুন রূপ দেখে। জীবনে প্রথমবার জাঙ্কুকের এরকম ভয়ঙ্কর রূপের শিকার হয়েছে সে জানে হয়তোবা জাঙ্কুক তার সাথে খারাপ কিছু করবে। তবে তার ভয় জীবন হারানোতে নয়, কেননা জীবন হারালে তো সে মুক্তি পেয়ে যাবে। তবে যদি একবার সম্মান হারায় তবে সেই অসম্মানিত জীবনে সে কোনোভাবে বেঁচে থাকতে পারবে না। কি হলো এত পেঁচাচ্ছেন কেন? আজকে কথার ফালফালাইতেছে না যে জীবনের মায়া কাজ করতেছে তে? জীবনে মায়া কাজ করে তোর মতো জানোয়ারের সাথে শত্রুতাই করতাম না। এত বাড়ির টুপকি না দিয়া মানে এখনই মেরে ফেললাম। জাঙ্কুকের প্রশস্ত হাত চলে গেল তার চুলের মধ্যে। তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার ঠোঁটে অনেকের কাছাকাছি এসে জাঙ্কুক বলতে লাগলো, ওরে ক্ষণিকের মাইয়া রে, তোর এক হাতে মেরে ফেললে তোরে তিলে তিলে জাহান্নামের সাত কেমনে না হবো আমি। শুনলো জাঙ্কুকের কথা। ইচ্ছে করেই নিজেকে একেবারে স্টাডি টেবিলের সাথে ঘেঁষিয়ে রেখেছিল। স্টাডি টেবিলের উপর একটা ফুলের তোড়া ছিল। তাই কৌশলে সেই ফুলের তোড়াটা হাতে নিয়ে জাঙ্কুকের মাথায় জোরে আঘাত করতেই যাবে। ঠিক সেই সময় জাঙ্কুকের হাতটা ধরে ফেলে। কৌশলে আমার মাথা ফাটানোর ঠান্ডা বাড়াস বান্দির বাচ্চা, দেখ আমি তোর কিডনি ফাটাই। কথাটা বলে জাঙ্কুক ঠাস করে দেখে খাটের উপর ফেলে দিল। এদিক টাকা ফালফালে না পাখি, দেখা কত আমার শার্টে বেশি ভালো লাগে না শার্টলেস। জাঙ্কুক নিজের ক্যালভিনটানি বেল্টের দিকে হাত দিতেই তে চিৎকার করতে লাগলো, কে আছো? সে চিল্লাইতেছে কেন বলো তো? কি চাও? তোমার ভার্জিনিটির পরীক্ষা একেবারে জনসম্মুখে নেই,
অথচ তোমার এত বড় ক্ষতি আমাদের শত্রুটার এত ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে তুই। ইচ্ছা তো ছিল বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার, বাট এটা তো আর তুই হেলতে দিলি না, তাই ভয়ঙ্কর পর্যায়ে নিতে বাধ্য হলাম। জাঙ্কুক হাঁটু গেড়ে গেড়ে অগ্রসর হচ্ছিল তের দিকে। তে ভয়ে চিৎকার করতে লাগে, তবে জাঙ্কুক আর তেকে চিৎকার দেওয়ার সুযোগ পর্যন্ত দেয় না। সাথে সাথে তে ঠোঁটের মধ্যে রাজত্ব করতে শুরু করে দেয়। জাঙ্কুকে এলোমেলো হাত ধরেও তের উপর রাজত্ব করতে শুরু করে। শুধু তাই নয়, অতিরিক্ত ক্ষোভের কারণে জাঙ্কুকের ঘাড়ে, গলায় এবং গলার নিচের অনেকগুলো অংশেই ভালোবাসার প্রেমের ট্যাটুগুলো করতে লাগে। তে চিৎকার করছিল, তবে জাঙ্কুকের সেটা সহ্য হয় না। তাই তো তেকে শান্ত করতে বেবিদের মাথাতে হাত বুলিয়ে দেয়। জাঙ্কুকের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, কেননা জাঙ্কুকের কারণে যে বাচ্চাটা এত তাড়াতাড়ি কান্না করা শুরু করবে তা তো জাঙ্কুক ভাবতেই পারেনি। তবে কান্নার হিসাব করতে গেলে সবচেয়ে বেশি কান্না কিন্তু জাঙ্কুকের বাচ্চাটাই করেছে। সে কবে থেকে কান্না করে যাচ্ছে, এই কান্নার প্রত্যেকটা পানির কৈফত আজকে জাঙ্কুক ঠিকই তের কাছ থেকে আদায় করবে। কেবলমাত্র বাচ্চারাই পারে বাচ্চাদের কান্না বন্ধ করতে, তাই দুটি বাচ্চাকে আর আলাদা করতে চায় না জাঙ্কুক, থাকতে দিল একসাথেই। হোস্টেলের প্রতিটা দেওয়াল কেঁপে উঠলো তের আত্মচিৎকারে। আর কাঁপেই বা না কেন, একটা ক্ষুধার্ত রাক্ষস যে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে অত্যাচার করে যাচ্ছে। ইউনির পাশাপাশি হোস্টেলের অন্যান্য মানুষরাও সেই চিৎকারের আওয়াজ শুনেছে, তবে কেউই প্রতিবাদ করতে আসেনি। 2 ঘন্টার মধ্যে তাই চিৎকার বন্ধ হয়ে গেল। তে একেবারে নিথর দেহটি পড়ে রইল খাটের উপর, একটা জ্যান্ত লাশের মতোই তে শুয়ে আছে। তে চোখ থেকে টকবক করে পানি পড়ে যাচ্ছে। জাঙ্কুক তার পাশেই শুয়ে আছে। একের পর এক সিগারেট টেনে চলেছে জাঙ্কুক। 2 দিনে জমে থাকা ক্ষোভটা এখন যেন সমাপ্তি ঘটলো। তার মৃদু কান্নার আওয়াজগুলো যেন আরো বেশি প্রশান্তি দিয়ে বেড়াচ্ছে জাঙ্কুককে। তার প্রতিশোধের যেন সমাপ্তি ঘটলো। অনেক ভালোভাবে যেন প্রতিশোধটা নিতে পেরেছে সে। অথচ এই মেয়েটার উপর যে এত বেশি অত্যাচার সেই শুরু করেছে, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। একটা বাঁকা হাসি দিয়ে জাঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর নিজেকে তৈরি করে তাড়াহুড়া করে সেই রুম থেকে বেরিয়ে গেল। তবে কি একটা ভেবে পুনরায় রুমের মধ্যে প্রবেশ করলো জাঙ্কুক। অতঃপর বিছানার চাদরটা তের উপর লেপটে দিল। তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, এখনের জন্য বিদায় জানাচ্ছি বেব, দেখা হবে কোর্টের মধ্যে, যদি কেউ মামলা নেয় তো। কথাটা বলে জাঙ্কুক চলে গেল। তবে তের চোখের পানি বন্ধ হলো না, টপ টপ করে পড়তেই লাগলো। জাঙ্কুক এখান থেকে গিয়েছে 1 ঘন্টা বেশি, তবে তে এখনো বিছানাতে সেই নিথর লাশের মতোই পড়ে আছে। আর পড়ে থাকারই বা কথা, এত বড় ছোট একটা মেয়ের উপর দিয়ে বয়ে চললে সেটা সহজে মেনে নেওয়া যায় না। তে মনের ভিতরে অনেকটাই সাহস জুগিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার উপর যে অন্যায় করা হয়েছে এর প্রতিবাদ করতে গেলে থেকে শক্ত হতে হবে, কোনোভাবে দমে গেলে চলবে না। তাই সাহস করে রুম থেকে বের হলো। বের হলে দেখতে পেল হোস্টেলের অন্যান্য মেয়েরা তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যখন এই ঘটনাটা ঘটেছিল প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল, তবে কেউই এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। আজকে মানুষ জাতির প্রতি তার ঘৃণাটা আরো বেশি বেড়ে গেল। যারা অপরাধ করে তারাই শুধু অপরাধী নয়, বরঞ্চ যারা অপরাধ দেখার পরে চুপ থাকে তারাও সে অপরাধেরই শামিল। তার অনেক বেশি রাগ হচ্ছে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে দেখে। তবে এখন রাগ ছাড়ার সময় না, তার মানসিক অবস্থা ঠিক না। তাই তে নিজেকে পরিষ্কার করতে ওয়াশরুমের দিকে রওনা দিল। ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল তে। ঝর্ণার পানি আর তার চোখের পানিগুলো মিশলে গিয়ে তার রক্তের দাগগুলো ধুয়ে দিল। সেই রক্তগুলো তার পা গড়িয়ে গড়িয়ে বেয়ে গেল। তার অনেক বেশি ঘৃণা লাগছে নিজের উপর। তার শরীর থেকে জাঙ্কুকের পারফিউমের সুবাস কোনোভাবেই সরছে না। তা অনেকবার সাবান দিয়ে ঘষে ঘষে সেই সুগন্ধগুলোকে দূর করার চেষ্টা করছে, তবে তার শরীর থেকে জাঙ্কুকের ঘ্রাণ সরারই নাম নেই। অন্ধকারে রাত কেটে ভোরে সূর্য উদিত হওয়া মাত্রই তার 1 সেকেন্ডও হোস্টেলে থাকে না। তাড়াতাড়ি চলে যায় পুলিশ স্টেশনে জাঙ্কুকের ব্যাপারে কমপ্লেন করতে। কেটে গেল কয়েক ঘন্টা। ভোর থেকে তে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের নামে মামলা করার জন্য, তবে পুলিশের কাছে যেন তার কোনো কথাই যাচ্ছে না। পুলিশ একের পর এক অজুহাত দিয়ে তাকে বসিয়ে রেখেছে। একটা কথা পর্যন্ত শুনছে না তের কাছ থেকে। তের পরে যারা এসেছে তাদের মামলা নিয়ে নিয়েছে, অথচ তে এখনো বসে আছে। তবে তের মামলা নেওয়ার নামই নেই। তে যখন এসেছিল তখন তার চোখ থেকে টকবক করে পানি পড়ছিল, তবে তে এখন নিজের চোখের কান্নাগুলোকে চোখে আটকে ফেলল। কেননা সে জানে এই সমাজের কাছে তার চোখের কান্নার কোনো দাম নেই। নিজের বান্ধবীর সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এটা শোনার পর লিসা ওর গ্রামের বাড়িতে বসে থাকতে পারলো না। পরের বাসেই তাড়াহুড়া করে সেও ঢাকাতে চলে আসলো। পুলিশ স্টেশনে তের পাশে বসেছিল সেও। লিসার সঙ্গ থেকে সাহস জোগানো শান্তি দিতে পারেনি, কেননা জীবনে এত বড় গুরুত্বপূর্ণ অধ্যায় সে নিজের বাবা মাকে কাছে পাচ্ছে না। সে জানিয়েছে তার বাবা মাকে সম্পূর্ণ ঘটনা। তার বাবা মা বাস্তবতা বিশ্বাসী। তারা জানে মধ্যবিত্ত পরিবারের কেউই উচ্চবিত্তের মানুষের সাথে এই সমাজে কখনোই বিচার খুঁজে পাবে না, আইনের কাছে তো একদমই না। তবে তে এত সহজে হাল ছেড়ে দিতে পারে না। এই স্টেশনে যখন মামলা নেওয়া হচ্ছিল না, তে অন্যান্য স্টেশনে গিয়েও মামলা করার চেষ্টা করে, তবে প্রত্যেকটা স্টেশনে একই রকম কাজ। তে কথা যেন তাদের কানেই যায় না। প্রথমে তে অনেক বেশি চুপ ছিল, তবে তে যখনই বুঝতে পারলো তাদের নীরবতাকে তারা দুর্বলতা হিসেবে ভাবছে, তখন তে আর নিজের কণ্ঠটাকে দমিয়ে রাখতে পারলো না। চিৎকার করে করে বলতে লাগলো, কিভাবে নিজেদেরকে আইনের লোক দাবি করেন? কিভাবে টাকার হাতে এতটা বন্দী হয়ে থাকতে পারেন? এই আইনটা আসলে কাদের? টাকা আমাদের? আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কি কোনোই মূল্য নেই? আরে আরে, এত
বাঁচা না। জাঙ্কুককে দেখা মাত্র তার দমিয়ে রাখা রাগটা আরো বেশি বাড়তে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পুলিশকে বলতে লাগলো, আপনি আমার মামলা দিবেন নাকি দিবেন না সেটা বলেন। আরে বাবারে, তোমাদের মতো মিডল ক্লাস 2 টাকার মেয়ে নিজে ইচ্ছায় বড়লোকের বিছানায় যায় ঘুমাইবা, আবার পরে মামলা দিবা না? ও আচ্ছা, আমি কারো পিছনে কেসি দেখি না, সেটা তো তদন্ত করলেই বুঝতে পারবেন, আর তদন্তের আগে তো মামলা নিতে হবে। জাঙ্কুক কিছু বলছে না, পুলিশের পাশে চেয়ারে বসে বসে সে যেন নাটক মঞ্চ দেখে বেড়াচ্ছে, যে নাটক মঞ্চ বেশ আনন্দ দিয়ে বেড়াচ্ছে জাঙ্কুককে। আরে বাবা, তোর মতো বিছানায় যাও মায়া করে থাক, কিসের মামলা কিসের তদন্ত রে? তাছাড়া নিজের ইচ্ছে তো অন্যান্য বেটাকে বিছানায় গেছেছি, জাঙ্কুক স্যার নিজ ইচ্ছা তোর বিছানায় এনে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বড় বাপের বড় ছেলের পাম মারতে যে পুলিশ এমন কথা বলেছে সেটা জাঙ্কুকের বুঝতে বাকি রয় না। তবে এই পুলিশ অফিসারের দেওয়া পামটা জাঙ্কুকের কেন জানি সহ্য হচ্ছিল না, বেশ রাগ হচ্ছিল জাঙ্কুকের। হঠাৎ এতে কিছু বলার আগে জাঙ্কুক ঠাস করে পুলিশের মুখের মধ্যে খুশি বসাতে লাগলো, ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসালো পুলিশের গালে। শালা ব্যাঙ্গের পুত, তুই মামলা দিতে আসছিস, চুপচাপ মামলা নিবি। ওর নামে ক্যারেক্টার সার্টিফিকেট লাগতে কে কইছে তোরে? মামলা থাক। তাই নিজেই বেশ অবাক হয়েছে জাঙ্কুকের কর্মকাণ্ডে। এই লোকটার কর্মকাণ্ড ইন্দানিংদের মাথায় ঢুকে না। এই লোকটা নিজে অপরাধ করলো, আবার পুলিশ স্টেশনে নিজে নামে নিজে মামলা করাচ্ছে। চিন্তা নাই জুনিয়র আপু, আপনার মামলাও নেওয়া হবে, আপনার কেসের তদন্তও করা হবে। ডোন্ট ওয়ারি। শুয়োরের বাচ্চা, সমস্যা কি তোমার? নাটক মানে আমার সাথে? কেন জুনিয়র, নাটক কি পছন্দ না তোমার? না পছন্দ হলে বলো, নাটক পাতিয়ে মুভি করবো না তোমার সাথে কাল রাতের মতোই। মুভি তো আমি বানাবো, তোর জানা যাবে না। তোর কবরে যদি মাটি না পাঠাইছি না, আমার নামও তাই না। জাঙ্কুক রেখে কেটে চলে মুষ্টিটা চেপে ধরে দেখে নিজের ঠোঁটে অনেকটা কাছাকাছি এনে বলতে লাগলো, এই নাম বান্দির বাচ্চা, এমনি তো থাকবো না, হয় মৃত্যুতে থাকবো আর নাহলে জীবনতে থাকবো। এই তো সবে শুরু, সামনে সামনে দেখ তোর লোকে কি কি করি আমি। কিছু বললো না, ঘিরিতে চোখ নিয়ে তাকিয়ে রইলো জাঙ্কুকের যাওয়ার দিকে। এই জাঙ্কুকের বাচ্চা যে এত সহজে তার পিছু ছাড়বে না, এটা তেল আর বুঝতে বাকি রয় না। তবে কেউ বুঝতে পারছে না জাঙ্কুক নিজেই কেন নিজের নামে মামলা করালো। তাহলে জাঙ্কুকের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এরই মাঝে কেটে গেল 2টা দিন। আজকে কোর্টের 12টার দিকে এই কেসের প্রথম শুনানি রায় দেওয়া হবে, যেখানে পুরো সমাজটাই টাকার বাঁধনে বন্দী। সেখানে সবার সাহস হয় না টাকার বিরুদ্ধে লড়াই করার। তবে সমাজে খারাপ মানুষের পাশাপাশি কিছু ভালো মানুষও আছে, যারা কিনা সতের পথে দাঁড়ায়, নিজের ন্যায়ের পথে দাঁড়ায়, এবং সেই ন্যায়ের পথে দাঁড়ানোর কারণে তাদেরকে আবার শাস্তি উপভোগ করতে হয়। যেখানে টাকার পাহাড়ের মালিক জিয়ন জাঙ্কুকের কেস চলমান, সেখানে কোনো উকিলেরই সাহস ছিল না জিয়ন জাঙ্কুকের বিরুদ্ধে গিয়ে উকিলাতি করার। তবে বলে না, হাজারটা খারাপ মানুষের ভিড়ে একজন হলেও ভালো মানুষ থাকে, যে কিনা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই করে। তো অবশেষে এমন একজন উকিলকে খুঁজে পেল, যে কিনা তার পক্ষের হয়ে উকিলাতি করবে। কোর্টের শুনানির কথা শুনে তের বাবা আর গ্রামে বসে থাকতে পারলো না, ছুটে চলে আসতো শহরে। প্রথমে থেকে চাননি তে এই কেসটা লড়ুক, কেননা তাদের ধারণা তারা কখনোই উচ্চবিত্তর বিরুদ্ধে কখনোই নিজেদের ন্যায় বিচার পাবে না। তবে পরে তিনি ভাবলেন, যেখানে তার মেয়ে এত প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, তখন সেখানে তারও তার মেয়েকে একটু হলেও সাপোর্ট করা উচিত। ভাগ্যে কি আছে তা তো পরবর্তীতেই জানা যাবে। 12টা থেকে কোর্ট শুরু হবে। তারা সকলেই 11:30 থেকে কোর্টের মধ্যে উপস্থিত হলো। কোর্টে ঢোকা মাত্রই তে জাঙ্কুককে দেখতে পেল। এই লোকটাকে দেখলেই ঘেন্নায় গা গড়িয়ে আসে তের। অবশ্য লোকটা কাজে এরকম করেছে, ঘেন্না তো লাগবেই। এত বড় অপরাধ করার পরও অনুতপ্ত তার বিন্দু মাত্র ছিটেফোঁটা নেই এই লোকটার মাঝে। এদিকে থেকে দেখা মাত্র জাঙ্কুকের মুখের মধ্যে একটা পাকা হাসি ফুটে উঠলো। ইদানিং থেকে দেখলেই জাঙ্কুকের মনের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে। এর আগেও তো থেকে দেখেছে, এরকম অনুভূতি তো তখন কাজ করেনি। স্পেশালি সেই রাতের পর থেকে তেকে কাছে পাওয়ার যে লোকটা জাঙ্কুকের মনের ভিতরে জন্ম নিয়েছে, সেই লোকটাকে জাঙ্কুক কোনোভাবেই নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না, আর না তো পারছে সেই অনুভূতিটাকে দাফন দিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জাঙ্কুকদের অবস্থা। এই যেন কোর্ট না, বরঞ্চ জাঙ্কুকদের আড্ডার আসর। কাঠ ঘরে দাঁড়িয়ে অপরাধীকে বিশ্রাম করার জন্য চেয়ার দেওয়া হয়েছে, অথচ যে নিরপরাধ তাকে দাঁড় করে রাখা হয়েছে। তাছাড়া দেখতে মনেই হচ্ছে না এটা কোনো কোর্ট, এটা তো মনে হচ্ছে জাঙ্কুকের বাসা বাড়ি কিংবা জাঙ্কুকের আড্ডাখানা। সবাই জাঙ্কুকে নিয়ে মেতে উঠেছে। 1 মিনিটের মধ্যে জমা করা সকল প্রমাণ নিয়ে জিমিন কোর্টের মধ্যে হাজির হলো। তাদের কাছে স্বাক্ষর প্রমাণ তেমন কোনো কিছুই নেই। সিসিটিভি ফুটেজ যাও ছিল, জাঙ্কুকটা তা গুম করে দিয়েছে। তাছাড়া উপস্থিত মানুষরা কেউ জাঙ্কুকের বিরুদ্ধে সাক্ষী দিতে পর্যন্ত রাজি না। তবে হাতের মধ্যে একটা শক্ত প্রমাণ অন্তত জিমিনের কাছে আছে, সেটা হচ্ছে তার বয়ফ্রেন্ড, যাকে কিনা জাঙ্কুক মারধর করেছিল। এদিকে বিচারক কোর্টে প্রবেশ করা মাত্রই তাদের কোর্টটা শুরু হয়ে গেল। তবুও জাঙ্কুকের কপালে চিন্তার রেশ পর্যন্ত নেই, সেটা এখনো তাদের লোকদের সাথে আগের মধ্যে আড্ডা দিয়ে যাচ্ছে। জজ সাহেব এতে বিরক্ত হয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলেন, মিস্টার জাঙ্কুক, এটা কোর্ট, আপনার আড্ডাখানা না। আহা, ভুলেই গেছিলাম, ভদ্র মানুষের নাটক করতে হবে, তাই তো? ওকে, নাও আই কিপ কোয়াইট। মাই অর্ডার। আচরণই মানুষের আসল পরিচয়। ওনার আচরণ দেখে অবশ্যই বুঝতে পারছেন ওনার পরিচয়টা কি। তবুও যেহেতু বিবৃতি দিতেই হবে, ছোট্ট করে ওনার সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি। জীবন জাঙ্কুক হচ্ছেন সমাজে এরকম একজন মানুষ, যে কিনা বাবার টাকার বিনিময়ে সমাজে প্রকাশ্যে সন্ত্রাসী করে বেড়ায়। তবে সেই সন্ত্রাসীগুলো হয় ভালো মানুষের পোশাকেই। ভালো মানুষের জায়গায় টাকার পোশাক বলে অবশ্য ভুল হবে না, কেননা এত এত অপরাধ সবকিছু মাটি চাপা পড়েছে তার টাকার পাওয়ারই তো। ও হ্যালো ম্যাডাম, কি ভালো বর্ণনা দিতেছেন আমার বিরুদ্ধে। এই যেতে ভালো পিছনে আপনার মকিলে পাঠান না, ও আমার সম্পর্কে আপনার চাইতে অনেক সুন্দরভাবে বর্ণনা দিতে পারবে। সেই বর্ণনাগুলোর মধ্যে স্পাইসি, লবণ টবণ সব মেশানো থাকবে। ওকে পাঠান। আমার আসলে এত চিন্তা করিস না জানো হে বাচ্চা, আমি আসবো তোর বর্ণনা দিতে না, তোকে একেবারে
পার্থক্য মিস দেয়। আপনি আমাকে মাটি দিয়ে দাফন দেবেন আর আমি আপনাকে বেবি জাঙ্কুক দিয়ে দাফন দেব। অর্ডার অর্ডার। এক্সট্রা একটা কথা বলবে না, উকিলদেরকে কথা বলতে দেন। আমি আমার মক্কেলের ব্যাপারে কি আর বলবো মাই অনার। উনি এত বেশি ক্ষমতা পান, তাই তো মানুষ তাকে এত বেশি ভালোবাসে। আসলে তার আসল ক্ষমতাটা টাকার না, বরঞ্চ মানুষের ভালোবাসায়। ও বাবা, কোনটা মানুষের ভালোবাসার ক্ষমতা শুনি? একটা মেয়েকে প্রতিনিয়ত বুলি করা, নাকি একটা মেয়েকে প্রতিনিয়ত হ্যারাস্ট করা? মেয়েটার বয়ফ্রেন্ড আছে এটা জানার পরও মেয়েটাকে প্রতিনিয়ত বিরক্ত করা, নাকি মেয়েটার বয়ফ্রেন্ডের উপর আঘাত করা, নাকি মেয়েটার পরিবারের উপর হামলা করা, নাকি মেয়েটাকে একলা পেয়ে হোস্টেলের মধ্যে? ওহো অ্যাটিটিউড তো দেখো মাইয়ার, ডানা কাটা দিছে তা ফাঁসালানি হবে না। দ্যাটস মাই টাইপ। শুনেন শুনেন, আপনার মক্কেলেরই কথা শুনেন। কিভাবে এরকম একটা জঘন্য মানুষের পক্ষে হয়ে এই কেসটাকে লড়তেছেন আপনারা? তোমাদের মতো মেয়েদের মুখে এরকম কথাবার্তা মানায় না। যখন দেখছো নিজের রূপ দিয়ে এরকম হ্যান্ডসাম রিচ একটা ছেলেকে পটাতে পারোনি, তখন এই লোকটা তো আর তোমার সামনে ভালো থাকবে না, হয়ে যাবে জঘন্য লোক। অবশ্য এটাই তো প্রফেশনাল কাজ তোমাদের। আজকে জুনিয়রের বিছানায়, কালকে সিনিয়রের বিছানায়, আর যাকে পটাতে পারবে না তাকে নিয়ে আসবে আদালতের কাট করে। ও হ্যালো, এই লোক আমার কারণে কাট করে দাঁড়ায় নাই, ওদের কাট করে দাঁড়িয়েছে নিজের অপরাধের কারণে। আমার উপর হামলা করার কারণে, আমার বয়ফ্রেন্ডের উপর হামলা করার কারণে, আমার বাবার উপর হামলা করার কারণে, আর আমাকে একলা পেয়ে। বাস বাস বাস, আর নাটক করে না তো। তোমার নাটকে এখনই পানি ঢেলে দিচ্ছি। মাই অনার, একজনকে সাক্ষী দেওয়ার জন্য কাঠগায়ে আসার অনুরোধ জানাচ্ছি। অনুমতি দেওয়া হলো। বুকামকে ডাকা মাত্রই বুকাম গিয়ে কাট করে দাঁড়ালো। মিস্টার বুকাম, আপনার গার্লফ্রেন্ডের মতে আপনার উপর যে হামলাগুলো হয়েছিল সেগুলো নাকি জিয়ন জাঙ্কুক করেছিল। চিৎকার করে জানিয়ে দেন আদালতকে। এটা কি আদর্শ তো নাকি মিথ্যা কথা? কিছু মাস আগে আমার সাথে একটা ঘটনা ঘটে, যে ঘটনার ভিত্তিতে আমার হাত পা ভেঙে যায়। তবে সেটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, জিয়ন জাঙ্কুকের এতে কোনো হাতে ছিল না। বুকামের জবানবন্দি শুনে মাত্র তেইশ পুরো আকাশ থেকে পড়লো। কাট করে দাঁড়ানোর আগেও কোর্টের বাইরে বুকামের সাথে কথা হয়েছিল। বুকাম বলেছিল সব সত্য ঘটনা স্বীকার করবে। তবে কাট করে দাঁড়িয়ে এরকম মিথ্যা বিবৃতি থেকে একেবারে বিভ্রান্ততে ফালিয়ে দেয়। তাই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার বয়ফ্রেন্ড এতগুলো মানুষের সামনে তার সাথে এরকম একটা পোল্ট্রি দিল। তাই মুখে রিয়েকশন আর কাউকে আনন্দ দিক বা না দিক, জাঙ্কুককে বেশ আনন্দ দিল। জাঙ্কুক জোরে জোরে গান গাইতে লাগলো। বয়ফ্রেন্ড যখন টাকার লোভে তেলে বাগুনে ভেসা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মাইরনা দেখলেন তো, এটা আসলে কোন ক্যাটাগরির মেয়ে? সবকিছু নাটক পাটক সাজিয়ে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা। আসলে বড় লোক দেখলে এদের তো সহ্য হয় না। হবে কিভাবে? বড় লোকদেরকে টার্গেট করে তো এইসব মেয়েদের প্রধান কাজ। কয়জনকে টার্গেট করেছে কে জানে? উপস্থিত সবার সামনে আর মুখ থেকে এরকম আজে বাজে মন্তব্য শুনে তে আর নিজেকে শক্ত করে রাখতে পারে না। সেখানে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তার চোখ দিয়ে না চাইতেও টকবক করে পানি পড়ছিল। এরকম অপমান সহ্য করা কোনো সহজ বিষয় তো আর না। যেখানে উপস্থিত সবাই জানে যে সে নিষ্পাপ, তবুও তার সাথে করা হচ্ছে এরকম অত্যাচার অবিচার। তাই টকবক করে পড়া চোখের পানিগুলো বেশ প্রশান্তি দিচ্ছে জাঙ্কুকের মনে। তবে আয়ের মুখ থেকে বলা সে চরিত্র নিয়ে কথাগুলো জাঙ্কুকে কেন জানি গায়ে বাজছে। না চাইতেও সেগুলো কথাগুলোকে সহ্য করতে পারছে না জাঙ্কুক। হঠাৎই চিৎকার করে আয়ের উদ্দেশ্যে জাঙ্কুক বলতে লাগলো, ও হ্যালো, ঘুষখোর সাতচুনি উকিল আমার। কেস জিততে আসছিস, কেস জিত। ওর ক্যারেক্টার সম্পর্কে সার্টিফিকেট দিতে বলি নাই ধরে। ও বাবা, দেখো না কে কি বলতেছে। কুত্তার মুখে নীতি কথা মারা হাত। এত যদি নীতিবান হইতি না, তাহলে কোর্টের মধ্যে নিজের দোষ স্বীকার করতি। স্বীকার করলে কি না করলে কি রে? তোর বাড়ির কোর্ট কি বার ফেলাইবো আমার শুনে? এতই যদি ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকে, তাহলে মিথ্যা নাটকে ভাষা জিতছ কেন? যা সত্যিটা স্বীকার কর, সাহস থাকলে স্বীকার কর না। ওয়েট আ মিনিট, সাহস থাকার মানে? আমার সাহস নিয়ে কি তোমার কোনো ডাউট আছে ডার্লিং? সন্দেহ থাকাটা তো কোনো অস্বাভাবিক কিছু না। কাপুরুষরা কখনো সত্য কথা বলতে পারে না, তুইও পারবি না। এই কথার মুহূর্তে চুপ হয়ে গেল জাঙ্কুক। তিন নয়নে তাকিয়ে রইল তেল থেকে। বস, ও শুধুমাত্র আপনাকে প্রভোগ করার জন্য এইসব কথাগুলো বলতেছে। ওর কথার কোনো উত্তর দিন না। জজ সাহেব, যা প্রমাণ করার ছিল তা তো করেই ফেলেছি। আপনি প্লিজ রাইটটা দিয়ে দেন। মিস আয়া এবং মিস জিমিনে দেওয়া সকল প্রমাণের ভিত্তিতে জানানো যাচ্ছে যে ওয়েট আ মিনিট। জাঙ্কুক নিজের চোখ দুটো তেজ চোখের মধ্যে সীমাবদ্ধ রেখে বলতে লাগলো, জজ মশাই, আমার ভিক্টিম এত আদর করে আমার এতগুলো অপবাদ দিছে, না দিলে খারাপ দেখা না? হ্যাঁ, আমি সেই যে কিনা ওর বুলিও করছে, অ্যারেস্ট করছে, ওর বয়ফ্রেন্ডের হাত পা ভাঙছে, এই যে পাশাপাশি ওর বাপের রুজি রুটির কামায়া ধ্বংস করছে। এমনকি হোস্টেলের ঘটনাটাও আমিই ঘটাইছি। নে কই তোরে বাচ্চা, যা ছিল সবই স্বীকার করলাম। আমি দেখি কোন কনিকের পোলা আমার কি বাধা ফেলায়। মনে মনে একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। এটাই তো সে চেয়েছিল, জাঙ্কুককে কোনোভাবে ট্রিগার করার পর জাঙ্কুক যেন সব সত্য কথা স্বীকার করে। আর সেটাই হলো। তে আশা করা চোখ নিয়ে তাকালো সুকার দিকে। তবে জাঙ্কুকের চোখে ভয়ের ট্রেস পর্যন্ত নেই। সেটা এখন একটা বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে তার চোখের দিকে। অর্ডার অর্ডার। আদালতে পেশ করা সকল প্রমাণের ভিত্তিতে এবং জবানবন্দির ভিত্তিতে প্রমাণিত হয়েছে তেল দেওয়া প্রত্যেকটা অপবাদ মিথ্যা, এমনকি জিয়ন জাঙ্কুক নির্দোষ। মাথা ঠিক আছে তো আপনার? সে নিজের মুখে স্বীকার করেছে সব। কিভাবে সে নির্দোষ হতে পারে? আরে বেচারিতে এখনো বোঝে না। টাকা 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 পাওয়ারই নির্দোষ হয়ে গেছে। তাই ঘুষে টাকা তলা ভরা যাচ্ছে না। তুই এমনি কোনো রাইট দিতে পারছ না। আমার কোর্ট, আমি যেটা খুশি সেটা বলতে পারি। শুধু তো তাই না, এই কোর্টের শেষ
শেষ শুনানি এটাই, এরপরে আর কোনো শুনানিও হবে না। জিয়ন জঙ্কুককে এত বড় জঘন্য অপবাদ দেওয়ার ভিত্তিতে তেজ থেকে 30 লক্ষ টাকা জরিমানা আদায় করা হবে। তেজ যেন মুহূর্তেই হতাশ হয়ে পড়লো। তার দুনিয়াটা একদম শূন্য হয়ে গেল। চারিদিকে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না মেয়েটা। শকিং এ তার চেহারার কোনো রিঅ্যাকশনই আসছে না। জজ সাহেব, মিডল ক্লাস মাইয়া এত টাকা কোত্থেকে পাইবো? আরো একটা শুনানির ডেট ফালান না। আপনার কথা সবকিছু চলতে পারে না জিয়ন জঙ্কুক। 12 দিন পর আরো একটা শুনানির ডেট ফালানো হবে। এটাই হবে এই কেসের শেষ শুনানি। আদালতের প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিদায় নিল। তবে তে এখনো অবাক হয়ে সে কাঠগড়ের উপরে দাঁড়িয়ে আছে। তার বাবা সিটের উপর বসে বসে কান্না করে যাচ্ছে। জঙ্কুক ধীরে ধীরে অগ্রসর হলো তের দিকে। তে তখনও মূর্তি নিয়ে দাঁড়িয়েছিল। জঙ্কুকের কানের সামনে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, তোর 14 গোষ্ঠীর জমি জমা বিক্রি করলো 12 দিনে 30 লক্ষ টাকা পাবে না। এর চেয়ে ভালো তোর একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেই। প্রতি পার্টে আমাকে সার্ভিস দে। পার্টে 10 লাখ, 3 দিনে 30 লাখ। রাজি হলে জানিস রে। জাঙ্কুকে দেখলে যেখানে ঘৃণা করে সেখানে জাঙ্কুকের এরকম প্রস্তাবে ঘৃণায় তার চোখ গুলিয়ে আসছিল। তবুও তাকালো ঘৃণিত চোখ নিয়ে জাঙ্কুকের দিকে। এমনি ম্যামের মতো চেয়ে আসছিস কেন? প্রপোজাল পছন্দ হয়েছে? অবশ্য খারাপ প্রপোজাল তো না। 3 দিনে 30 লাখ, নট এ ব্যাড ডিল। অবশ্য একদিন তো ফ্রি সার্ভিসও দিছিস না? যা, 3 দিনে 40 লাখ দিব। এবার আছি তো? এই জাঙ্কুকের কথা একটা জবাবও দিল না। চুপচাপ তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ড্যামেজ প্যান দিয়ে সেখান থেকে চলে গেল একদম বিন্দাস মোডে। ঢাকা শহরের নিচেতে বাড়ি না থাকায় কিছুদিনের জন্য তেরা তাদের আত্মীয়র বাড়িতে উঠলো। সেখানে গোল মিটিং বসে সব আত্মীয়রা তার বাবার কান ভরতে ব্যস্ত হয়ে পড়লো। একটা ভালো মেয়ে যখন দুর্নাম শোনা যায় তখন সে দুর্নাম ছড়িয়ে দিতে আত্মীয়রা 1 সেকেন্ডও দেরি করে না। পাশের রুমে সোফায় বসে বসে নিজের নামে হওয়া সমালোচনাগুলো এক এক করে গিলে যাচ্ছে। এমনিতেই তো কম ধকল যায়নি মেয়েটার উপর দিয়ে। এর মধ্যে আত্মীয়দের এরকম আজে বাজে মন্তব্য তে আর সহ্য করতে পারছে না। তের বাবা তের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে এই কেসটা যেন এখানে সমাপ্তি করে দেয়। জাঙ্কুকের কাছে গিয়ে যেন মাপ চায়। প্রয়োজন হলে সে নিজে জাঙ্কুকের পা ধরে মাপ চাবে, যেন এই কেসটাকে আগে না বাড়ায়। তের বেশ বিরক্ত লাগছে তার বাবার এসব কথাবার্তা শুনতে। এদিকে আত্মীয় স্বজনের উস্কানিমূলক মন্তব্য তো আছে। এসব কিছু সহ্য করতে না পারে তে তাড়াহুড়ো করে সে বাড়িটি থেকে বেরিয়ে যায়। হোস্টেল বন্ধ, আনালে আজকে রাতে হোস্টেলে গিয়ে উঠতো। তাই দিশামিশা পাচ্ছে না। নিজেকে আজ তার পৃথিবীর সবচেয়ে মূল্যহীন প্রাণীর মতো লাগছে তার, যার কোনো মূল্য নেই। মিডল ক্লাস পরিবারের সদস্যদের একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে সম্মান। সেই সম্মানটা যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তবে এই সমাজ তাকে বাঁচতে দেয় না। তের সাথেও এমনটাই হচ্ছে। একদিনেই যেন তার শ্বাস ফুরিয়ে আসছে। সে কোনো কিছুতে টিকে থাকতে পারছে না। যে সবে ঈশার নামাজের সমাপ্তি ঘটলো। তাই হাঁটতে হাঁটতে তার সেই প্রিয় ক্যাম্পাসে আবারও ফেরত এসেছে। টিএসসি ভবনের পাশে থাকা এই পুকুরটি তাকে বেশ আনন্দ দেয়। প্রশান্তি পাইতে এই পুকুরটির পাশে এসে। তবে আজকে যেন প্রশান্তিটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেননা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অন্যরকম চিন্তা ভাবনা। তার মাথা ভর্তি দুশ্চিন্তার অসহ্য যন্ত্রণা। আর এই পুকুরের পানির গভীরতাই যেন তার সকল সমস্যার সমাধান। নিজের জীবনের সবচেয়ে অপছন্দের সিদ্ধান্তটা আছে নিতে চলেছে। তাই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, আমি খুবই ক্লান্ত খোদা। একদিনের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এরপরের জন্য বলতে যদি কোনো দুনিয়া থাকে, সেই দুনিয়ায় কখনো আমাকে মধ্যবিত্ত বানায় না। কখনো আমাকে টাকার অভাব বুঝতে দিও না। মেয়ে মানুষ তো বানাই হই না। আমি কখনো মেয়ে হয়ে জন্ম নিতে চাই না। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেওয়া মাত্রই তে ঝাঁপ দিল সে পুকুরের পানিটিতে। তবে কথা আছে, যেখানে কাহিনী শেষ হয় সেখানে অন্য কাহিনীর সূচনা হয়। তে বরাবরের মতো নিজের প্রিয় মানুষের চোখের আড়াল হলেও নিজের ঘৃণা করা মানুষের চোখের আড়াল কখনোই হতে পারেনি। এইবারও সে এমনটাই হলো। পরের দিন নতুন সূর্যের পাশাপাশি নতুন জীবনের সূচনা ঘটল। তে চোখ খুলে দেখতে পেল সে হসপিটালে উপস্থিত। তার পাশে জাঙ্কুক বসে আছে। জাঙ্কুকে দেখে মুহূর্তে মেজাজটা বিগড়ে গেল তের। তে চোখ দিয়ে যেন রাগ এবং ঘৃণা ঝরছিল। জাঙ্কুক তাকালো তের দিকে। ঠাট্টা সুরে থেকে বলতে লাগলো, ম্যাম সাহেবের ঘুম ভাঙলো অবশেষে। ঠিক সময় না বাঁচলে এই ঘুম চিরনিদ্রার ঘুমে পরিণত হইতো। তে আর নিজের হাত নিয়ন্ত্রণে রাখতে পারলো না। সাথে সাথে বিছানা থেকে উঠে গিয়ে জাঙ্কুকের গলাটা শক্তভাবে চেপে ধরলো। হোয়াট আর ইউ ডুইং ডার্লিং? জীবন বাঁচানোর প্রতিদান গলা টিপে দিবা? আমাকে ঘৃণা করার প্রতিদান আমি বালিশ টিপে দেই? প্রতিদানের চিন্তা তুই করিস না শুয়োরের বাচ্চা। তোর কর্মকাণ্ডের প্রতিদান আমি তোকে দাফন দিয়ে দিব। যা কখনোই ভাবনা না তো ফুটানি মারা বলতে চাও না তো ডার্লিং। আমাকে বারবার দাফনের ধমকি দিতে চা, নিজেই বারবার বেবি জাঙ্কুকের হাতে দাফন হয়ে যেতেছ। এই সমস্যা কি তোর? আমার নিয়ে এত করছিস কেন? এত কি শত্রুতা তোর যে আমাকে শান্তি মতো মরতেও দিতেছিস না? এখনো তো তোর বিয়ে করে জাহান্নামের সংসার দেখাতেই পারলাম না। এত তাড়াতাড়ি মরতে দেই কেমনে তোরে? তোর কি ধারণা আমার সাথে এত খারাপ কিছু করার পর আমি বিয়ে করতে পারি? জাঙ্কুক এক মুহূর্তেই তের হাতটা নিজের গলা থেকে সরিয়ে তের হাত দুটি তের পিঠে একেবারে নিজের হাতে বন্দি করে ফেললো। অতঃপর তের ঠোঁটে অনেকটা কাছাকাছি এসে বলতে লাগলো, করবে করবে, নিজ ইচ্ছাতেই করবে। আর না করতে চাইলেও কি? মানুষটা কখন কোন কাজে বাধ্য করে লাগে সেসব থেরাপি আমার জীবন জাঙ্কুকের ভালোই জানা আছে। কথাটা বলা শেষ করেই জাঙ্কুক মুহূর্তে থেকে উল্টে দিয়ে মুখ ডুবিয়ে দিল তের ঘাড়ে। তৎক্ষণাৎ যে হোক প্রবেশ করলো তেদের ক্যাবিনে।
শ্বশুর আব্বা ভুল সময় চলে আসেন তো, জামাই বই রুমে রক করে আসবেন না। এরকম একটা পরিস্থিতিতে নিজের বাবাকে সামনে দেখে তে তার বাবার সাথে চোখ মেলাতে পারছিল না। নিঃশব্দে নিশ্চুপভাবে নিচের দিকে তাকিয়েছিল। ডোন্ট বি শাই বেব, শ্বশুর আব্বাই সব জানায় রাখছি, কট খাওয়ার মতো লজ্জা পাইতে হবে না। শ্বশুর আব্বা আপনি যা বুঝেছি তা সুন্দরভাবে নিজের মায়েরাও বোঝায় দিয়েন, বেশি ফাল যেন না ফালে। এবার ফাল ফালে নেই, ওরা খবর পর্যন্ত পাঠাইতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কথাগুলো বলে জাঙ্কুক চলে গেল সেখান থেকে। তার তাকিয়ে রইল তার বাবার দিকে। সন্ধ্যার সময় আত্মীয়দের বাড়িতে আবারও তাকে নিয়ে সমালোচনা বসেছে। তারা একের পর এক পরামর্শ দিয়ে যাচ্ছে জেহুবকে তার জীবন সম্পর্কে। তবে জেহুব নিজের সিদ্ধান্তে অটল। তার বিয়ে হলে শুধুমাত্র জাঙ্কুকের সাথেই হবে, অন্য কারোর সাথেই তার বিয়ে জেহুব দিবেন না। নিজের বাবার সিদ্ধান্তে তে রাজি না ঠিকই, তবে তার মানে এই না যে আত্মীয়রা যে পরামর্শ দিচ্ছে সেই সিদ্ধান্তে সে রাজি। আত্মীয়রা বলে চলেছে তাকে গ্রামের বাড়িতে বিয়ে দিতে। এখানে বিয়ে দিলে জাঙ্কুকের সাথে নাকি তে সুখে থাকবে না। তাই গ্রামে গিয়ে কোনো একটা বিবাহিত, যার কিনা বউ অনেক আগে মারা গিয়েছে, এরকম একটা বিবাহিত পুরুষের সাথে যেন তার বিয়ে দেওয়া হয়। তাদের উদ্দেশ্য অবশ্য তের কাছে স্পষ্ট। তার জীবনের চাইতে তাই জাঙ্কুকের মতো বড়লোক একজনের সাথে বিয়ে হয়ে যাবে, এইটা নিয়ে তাদের দুশ্চিন্তাটা অনেকটাই বেশি। যদিও এতে তে কোনো কিছু আসে জানা, কেননা আত্মীয়দের কাছ থেকে তে কোনো কিছু এক্সপেক্টই করে না। যাদের কথা তে সবচেয়ে বেশি কষ্ট লাগছে সেটা হচ্ছে তার বাপমা। তার বাপমা যেন তেকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরও থেকে আগের মতো স্বাধীনতা দিয়ে থেকে বাঁচতে দেওয়া, এরপর সমাজে 101টা প্রশ্নের সম্মুখীন হতে তারা একদমই চায় না। তের মার তো একটাই কথা, তেকে জাঙ্কুকের কাছে গছাতে না পারলেই গ্রামের কোনো বিবাহিত পুরুষের কাছে তেকে উঠিয়ে দিবে, তবুও তেকে আর নিচে বাড়িতে রাখবে না। পাশের রুমে চুপচাপ বসে বসে পরিবারের প্রত্যেকের কথাই চুপচাপ শুনলো তে। জাঙ্কুক এবং তাদের মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না তে। জাঙ্কুক তো প্রকাশেই খারাপ, তবে তার প্রিয়জনদের মনটাই তো আসলে খারাপ। তারা তাদের প্রিয়জনের চাইতেও সমাজের ভয়কে এবং সমাজের মানুষের কথাকে বেশি ভয় করে চলে। তে অসহ্য লাগছে এইসব কথাবার্তা শুনতে। তে বেশিক্ষণ চুপচাপ কিছু একটা ভাবলো। ভাবা মাত্রই নিজের ফোনটা হাতে নিল। মোবাইলের হোয়াটসঅ্যাপের ব্লক লিস্টে যাওয়া মাত্রই জাঙ্কুকের নাম্বারটাকে আনব্লক করলো তে। নাম্বারটা তার কাছে অনেক আগে থেকে ছিল। একটা সময় জাঙ্কুক অনেক বেশি বিরক্ত করতো তাকে মোবাইলে কল দিয়ে। তখন থেকে জাঙ্কুকের নাম্বারটা ব্লক লিস্টে রয়ে গিয়েছে। কি একটা অবস্থা এটা তের জন্য। যে মানুষটা তার জীবনে এত সমস্যার সৃষ্টি করেছে, তার কাছে এই সমস্যার সমাধানের জন্য অবশেষে হাত পাততে হচ্ছে তের। জাঙ্কুকের নাম্বারে কল দিতেই 2টা রিং বাজতে না বাজতেই জাঙ্কুক কলটা রিসিভ করে কানে ধরলো। ও ওয়াও, বিয়ে হতে না হতেই হবু জামাইয়ের প্রতি এত বেশি চিন্তা তো লক্ষ্মী বউয়ের লক্ষণ। এক্সেলেন্ট। আপনি এইসব কথাবার্তা আপনি নিজের কাছে রাখেন। আপনার সাথে ফালতু বাচার পানা কোনো মন মানসিকতা নাই আমার। মজা করার মন মানসিকতা না থাকলেও চলবে। I can adjust with you, but চিন্তাধারা করার মন মানসিকতা না থাকলে I can't adjust. You know what I mean, darling. এসব বড়ের কথা বাদ দিয়ে যে কারণে ফোন দিচ্ছি সেটা বলি। শুক্রবারে বিয়ে ডেট ফিক্স করছেন জানতে পারলাম। পবিত্র একটা দিন তো, তাই ভাবলাম সকাল চতুর্থ শেষ করে একেবারে সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কেন দিনটা সুন্দর হয়নি? না, আমি চাই বিয়েটা আজকেই শেষ হোক। এর কথা শোনা মাত্র জাঙ্কুক যেন ভাবনার মধ্যে ডুবে গেল। এর কথা কোনোভাবেই যেন হজমই হচ্ছে না জাঙ্কুকের। মুখের মধ্যে কি ঠাডা পড়ছে? কথার উত্তর দেন না কেন? ভাবতেছি কাওয়ার মুখে কোকের কাক ফুটলো কেমনে? তোর মুখ দিয়ে বিয়ের কথা তো হজম হইতেছে না রে। সস্তা কাঞ্জা ট্রেন আবার কল দেশ নাই তো আমারে। নিজে নেশে করে আমাকে এরকম প্রশ্ন করো? নেশে করে মুখে এরকম প্রশ্ন যায় না। তোর মতো কাওয়ার মুখেও তো বিয়ের কথা যায় না। কিভাবে বিয়ের কথা বলতেছিস আমারে? যা বলতেছি বাস্তবতা কথা ভাইবাই বলতেছি। আজকে তো কাল তোকে বিয়ে করে নিজেকে তো কোরবান করাই লাগবে আমার। তো আজকে করলে ক্ষতি কি? ওয়াও, হোয়াট আ পয়েন্ট ডার্লিং। এই বাস্তবতা যদি আগে মানতা তাহলে তোমার উপর দিয়ে এত ঝড় ঝাপটা বইয়েই নিতাম না আমি। ভুল ছিল আমার। এরপর থেকে আর কোনো বাস্তবতাকে অস্বীকার করবো না। আসবেন কখন সেটা বলেন। জাঙ্কুকের কথা উত্তর দিল না। অনেকক্ষণ ভাবনার মধ্যে ডুবে রইল। একটা কথা পর্যন্ত বললো না। কি হলো? কথার উত্তর দেন না কেন? ভাবতে দে শহরের বাচ্চা। একটা নিয়ে বিয়ের প্রিপারেশন আছে না, ফকিনির মতো বিয়ে করবো নাকি আমি? বাহ, কোটিপতি পোলা হয় ফকিনিকে বিয়ে করতে পারতেছেন, আর ফকিনিদের মতো বিয়ে করতে পারবেন না। আমার কাছ থেকে এরকম বড় লোকই চিন্তা ভাবনা আশা করবেন না। কথাটা বলেই তো কলটা কাট করে দিল। বান্দির বাচ্চা কত বড় সাহস, আমার ফোন কেটে দেয়। শহরের বাচ্চারা এত বেশি বাঁচতেই তাও শিক্ষা হয় না। বেত্তমিজ। জাঙ্কুক দেরি করে না, নিজের বন্ধু এবং সাঙ্গপাঙ্গকে সাথে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু কেনাকাটা করার জন্য। তেরা তখনও তাদের আত্মীয়দের বাড়িতে, তখনও তেকে নিয়ে সমালোচনা চলে বেড়েছে। তবে জেহুব তার সিদ্ধান্তে অটল। হঠাৎই ডোরবেল বাজতেই জেহুব দরজা খুলতে চলে গেল। দেখতে পেল জাঙ্কুক অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে এবং নিজের সাথে কিছু লোক নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছে। জেহুব দরজা খুলে দিতেই ইউনু হাতে থাকা মিষ্টিগুলো একের পর এক ডাইনিং টেবিলের উপরে রাখতে লাগলো। বিভিন্ন জিনিসপত্র, মিষ্টি এবং এর পাশাপাশি একজন কাজীকেও জাঙ্কুক নিয়ে এসেছেন তাদের বাড়িতে। জেহুব বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এদিকে সারা শব্দের আওয়াজ পেয়ে তেও নিজের রুম থেকে বের হলো। তাকালো জাঙ্কুকের দিকে। What a cheap behavior, শ্বশুর আব্বা। নিচে একটা পোলা হয়ে এতক্ষণে বিয়ের প্রিপারেশন এত কিছু নিয়ে নিলাম, আর আপনারা আমার বউটারে সাজাতেও পারলেন না। ছি, কি? আজকে আবার কিসে বিয়ে? জেহুব অবাক দৃষ্টিতে তাকায় তের দিকে। তবে তেই তার বাবার কথার কোনো উত্তর দেয় না। তাদের চাহনি বোঝা মাত্র মুহূর্তে জাঙ্কুক একটা হাসি দিয়ে তের দিকে এগোতে এগোতে বলতে লাগলো, আরে বাহ, এরে বয়ে আসল বউ, যে কিনা নিজের সমস্যার কথা সবার আগে নিজের স্বামীরা জানায়। নাও, বসে যাসো। জাঙ্কুকের হাতে দেখা শপিং ব্যাগ দুটিতে নিজের হাতে নিতে জাঙ্কুক থেকে বলতে লাগলো, প্রথমে ছোট প্যাকেটে থাকা
কাপড়গুলো পরবা, এরপর বড় প্যাকেটে থাকা লেহেঙ্গা। কোনো কিছু পরতে অসুবিধা হলে বিনা সংকোচে আমাকে রাখতে পারো, নিজ হাতে আদর করে পরিয়ে দেবো ডার্লিং। কিছু বলো না, জাঙ্কুকের হাত থেকে ব্যাগগুলো নেওয়া মাত্রই চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। পিছু পিছু তার মা আসলো। কি হইতেছে এখানে? আপনাদের সবার ইচ্ছা পূরণ করতেছি, এতক্ষণ দোয়া করছে না যেন আমার তাড়াতাড়ি বিদায় হয়ে যায়, তাই নিজের বিদায় ব্যবস্থা করতেছি। কেমন কাজ করতেছিস মা? আমরা কি তোর খারাপ চাই? এত কিছু তো জানি না, তবে একটা কথা জানি, আপনারা শুধুমাত্র সমাজে ভালো থাকতে চান, আর সেই ব্যবস্থাই করতেছি আমি। তের সামনে আর তার মা কথা বলতে পারলো না। তে এক ঝাড়ি তার মাকে রুম থেকে বের করে দিল। তের মা চলে যাওয়া মাত্রই তে জাঙ্কুকে দেওয়া সে গিফটের প্যাকেটগুলো খুললো। বড় গিফটের প্যাকেটে লেহেঙ্গা ছিল, আর ছোট গিফটের প্যাকেটে তের জন্য উপহার দেওয়া ছোট্ট একটা নাইট ড্রেস। নাইট ড্রেসের পেন্টির মাঝ বরাবর আবার সুন্দর সেলাই ডিজাইন করা। এটা দেখে তের আর বুঝতে পারছিল না জাঙ্কুক আসলে কোন ধরনের আল্ট্রা টাইপের প্লেয়ার। যদিও এর প্রমাণ সে আগেও পেয়েছে, যে মুহূর্তটা ছিল তের কাছে খুবই ভয়ঙ্কর, তবে এর পরবর্তীতে ভবিষ্যতে আর কোন মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে এগুলো আর ভাবতে পারলো না তে। রেড কালার নাইট ড্রেসের উপরে রেড কালার লেহেঙ্গাটা পরলো, তবে লেহেঙ্গার ব্লাউজটা ফিট করার টাইমে জাঙ্কুক হঠাৎই রুমের ভিতরে প্রবেশ করলো। মুহূর্তে একদম ভেবাচাকা খেয়ে গেল তে। চিৎকার করে বলতে লাগলো, একটা মেয়ে রুমে আসে নাকি নক করে আসে লাগে, এতটুকু কমন সেন্স নাই? What are you saying, darling? নিজের বইয়ের রুমে আসলে একটা পারমিশন নিতে হবে নাকি? কি আপনি শার্ট খুললেন কেন? বিয়ের দিন মিসম্যাচ কাপড় বলে জিনিসের বড্ড খারাপ দেখা যায়। তুমি আবার অন্য কিছু ভাবো নাই তো? জাঙ্কুক তের সামনে নিজের শার্টটি বদলে তের সাথে ম্যাচিং করে একটি শেরওয়ানি পরলো। তে এক মুহূর্তের জন্য তাকায়নি জাঙ্কুকের দিকে, অন্যদিক করে মুখ করেছিল। তে এখনো ড্রেসিং টেবিলে আয়নার সাথে মিশে আছে, কেননা সে নিজের ব্লাউজটা ঠিকভাবে ফিক্সই করতে পারেনি। জাঙ্কুক নিজের কাপড় পরিধান করার পর তাকালো তের দিকে। তেকে নিজের সাথে বিয়ের এই ম্যাচিং কাপড়ে দেখে জাঙ্কুকের মনে মনে স্বামী অনুভূতি হচ্ছিল। এমনিতে ইদানিং তেকে দেখে অজানা অনুভূতির জোয়ারে ভেসে যায় জাঙ্কুক। সেখানে তেকে এরকম অবস্থা থেকে জাঙ্কুক নিজের পিপাসাগুলোকে আর কমাতে পারছে না। এখনো ড্রেসিং টেবিলে আয়নার সামনে রেখে দাঁড়িয়ে জাঙ্কুকের বিদায়ের অপেক্ষা করছে, তবে জাঙ্কুকের তো যাওয়ার নামই নেই। সে তো দাঁড়িয়ে তার বুকে মাথা থেকে পা পর্যন্ত বহুতবার স্ক্যান করে ফেলেছে, তবুও যেন তার চোখের পিপাসা মিটছে না। এর ইতস্তবোধের দ্রুত নিঃশ্বাসে ওঠানোর জন্য আরো বেশি তৃষ্ণার্ত করে দিচ্ছে জাঙ্কুককে। হঠাৎই চাহনির নীরবতা ভঙ্গ করে জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে অগ্রসর হতে লাগলো। তে সেখান থেকে সরতে পারছে না, শুনলেই তো শেষ। দূরে তার অবসান ঘটিয়ে জাঙ্কুক তের কাছে গিয়ে এক হাতের কোমরের দিকে নিয়ে তেকে টেনে আনলো নিজে অনেকটাই কাছাকাছি। মুহূর্তে নিঃশ্বাসের ওঠানোর জন্য আরো বেশি দ্বিগুণ হয়ে গেল। তে কাপা চোখ নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে, যেই চোখের চাহনিতে ছিল তেকে কাছে পাওয়ার তীব্র নেশা। জাঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে উপর থেকে এটাই ক্যালকুলেশন করছিল যে সাংসারিক বালিশে কতটুকু বরকত দিতে হবে, কতটুকু বরকতের অভাব আছে তের সংসারে। ক্যালকুলেশনে এক পর্যায়ে জাঙ্কুকের চোখ গেল তের কম্পনরত ঠোঁট এবং পাপড়ির দিকে, যা কিনা জাঙ্কুককে নিজের নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই বেসামাজ করে তুলছিল। তের ভূমিকম্পের ন্যায় কম্পনরত ঠোঁটের কম্পন কমাতে জাঙ্কুক নিজের ওষ্ঠাধরের রাজত্ব শুরু করলো। প্রথম রাজত্ব ঠিকঠাক ভাবেই ছিল, তবে দ্বিতীয় রাজত্বের বেলায় তে নিজের মুখটাকে ঘুরিয়ে ফেললো। ফলে জাঙ্কুক তের ঘাড় এবং গলাতে স্পেশাল ট্যাটু করতে বাধ্য হলো। বেশ কিছুক্ষণ চললো ডান ঘাড়ের মধ্যে সেই স্পেশাল ট্যাটু দেওয়ার কাজ। অতঃপর কাজ শেষে তেকে ঘুরে তের ব্লাউজের ফিতাগুলো ফিক্স করতে করতে ডান ঘাড়ের দিকে জাঙ্কুকে ট্যাটু করার দায়িত্ব পালন করতে শুরু করলো। তে শান্তিমতো দাঁড়িয়ে থাকতে পারছে না জাঙ্কুকের অবুঝ কর্মকাণ্ডের কারণে। তাছাড়া যে লোকটার প্রতি মনের ভিতরে বিশাল পরিমাণে ঘৃণা জন্মানো, সেই লোকটার দেওয়া ভালোবাসা কখনোই ভালোভাবে মেনে নেওয়া যায় না। বিরক্তির এক পর্যায়ে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে নিতে চায়, তবে জাঙ্কুকের মতো এরকম জলজান্ত মানুষকে তের পক্ষে সরানো সম্ভব হয় না। বিরক্তিকর, সরাইতে এখান থেকে। জাঙ্কুক মুহূর্তে থেকে আবারও সে আয়নার সাথে মিশে তের ঠোঁটে অনেকটাই কাছাকাছি এসে বলতে লাগলো, সরে না যাবো ডার্লিং, বাট এর আগে একটা কৈফিয়ত দাও। এমন কি হয়ে গেল যে জীবন জাঙ্কুককে নিজ ইচ্ছায় বিয়ে করতে রাজি হলো? নিজের বাপের জোরাজোরিতে বিয়ে করার মতো মেয়ে তো তুমি না। এই কৈফিয়ত একটু আগেও দিলাম, বাস্তবতা মেনে নিতে বলে তারপর বিয়ে করতে রাজি হয়েছি। এই বান্দির বাচ্চা, কারা কি মুড়া দিয়ে মুরগির মাংস খাওয়াচ্ছে? তোর কি ধারণা তোর এরকম সান্ত্বনা মার্কা কথাবার্তা শুনে পড়তে যাবো আমি? আপনাকে পটানোর বিন্দু মাত্র ইচ্ছা না তো আমার মধ্যে ছিল, না আছে আর না তো ভবিষ্যতে আসবে। যেটা সত্য সেটাই বললাম। এই কঠিন বাস্তবতাকে মেনে নিছে বলে এই বিয়েতে রাজি হওয়া, আর নাহলে এই জিনিসটা আপনি ভালোভাবে জানেন। যদি বাবার কথা না শুনতাম তাহলে আমার এখানে হোস্টেলে একাই থাকা লাগতো, আর নিজের কামাই নিজেই করা লাগতো, যেটা আপনি বেঁচে থাকতে একদম অসম্ভব। কারণ আমি যেখানে পার্ট টাইম জব করবো সেখানে আপনি বাধা দিতে আসবেন, ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে আজ রাস্তা কাল আপনাকে বিয়ে করা লাগতো আমার। একটা কথা কি ভুল বললাম? ওয়াও ডার্লিং, আমার ভবিষ্যৎ রূপা দেখে চেনা আছে তোমার, বাজে বাজে চিনে রাখছো আমাকে। সব রূপ চেনা থাকলেও হোস্টেলের রাতে সেই রূপটা এখন আমার কাছে হচ্ছে না, যে রূপটা ধ্বংস করছে আমাকে। জাঙ্কুক নীরবে তাকালো তের দিকে। তের চোখে এখনো রাগ ঝরছে, তবে তবুও রাগ ছাড়া চোখ থেকে টপটপ করে পানি পড়ছিল সে রাতের কথা বলা মাত্র। জাঙ্কুক মুহূর্তে সরে গেল, কি একটা ভেবে যেন তেকে কিছু একটা বলতে যাবে, তবে বলতে পারলো না। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল সে। রেডি হয়ে বের হয়ে আসা মাত্র জাঙ্কুকের পাশে বসে ড্রয়িং রুমের প্রত্যেকটা আত্মীয়র সামনে তাদের বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ের এই মঞ্চে তের মুখ গম্ভীর থাকলেও জাঙ্কুক বেশ আনন্দিত। হুজুর যা যা বলতে বলছে জাঙ্কুক A to Z কপি ক্যাটের মতো কপি করে বেড়াচ্ছে। বিয়ে পড়াবো ভালো কথা, কাবিন কত টাকার ধরবো সেটা বলে দাও, স্বামীর কাছ থেকে
ওর আগে থেকেই নিয়ে নাও, পরে ঝামঝামেলা করতে শোনা বাবা। It's totally your day, my darling. এটাই সুযোগ, কোটিপতি স্বামীর থেকে কোটি কোটি কাবিনের টাকা লুটে নাও। 1 টাকা কাবিন দিলে কি, কোটি টাকা কাবিন দিলেই বাকি। এমনি তো কই মামলা করে আমি আপনার সাথে বিচার পাবো। এই চেয়ে ভালো আপনি যে টাকা বরাদ্দ করে রাখছেন সেটা দিয়ে দেন। এর কথা শুনে জাঙ্কুকে সুস্থ মেজাজ বিগড়ে যায় ঠিকই, তবে সে আজ নিজের বিজয়ের দিনে কোনো রকম সিক্রেট করতে চায় না। তাই তো নিজের রাগটাকে কন্ট্রোল করে কাবিনের টাকা বরাদ্দ করে দিল। নগদ 10 কোটি টাকা চেক ধরিয়ে দিল তের হাতে। তের বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্রই তে আম্মু কান্না করতে করতে মেয়েকে জড়িয়ে ধরতে এগিয়ে আসতেন। তবে তে আর 1 সেকেন্ডও দেরি করে না, তাড়াহুড়ো করে উঠে গিয়ে মেইন দরজা থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় জাঙ্কুকে রেখেই। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে থাকে তের দিকে। তে কারোর সাথে কিছু বলল না, চুপচাপ গিয়ে জাঙ্কুকের গাড়ির মধ্যে বসে পড়লো। তের এমন আচরণ সবার কাছে স্বাভাবিক লাগলে জাঙ্কুকের কাছে লাগলো না। কেননা জাঙ্কুকের ধারণা তে সকল সম্পর্ক ছিন্ন করে জাঙ্কুকের সাথে সম্পর্ক এর জন্যই করে তুলেছে একমাত্র তার উপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে। তবে এসব নিয়ে জাঙ্কুকের মাথায় চিন্তা রেশ পর্যন্ত নেই, কেননা জাঙ্কুক জানে প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে সৎ পথকে দাফন দিয়ে অসৎ পথকে আপন করা, যা কিনা ডেভিল জাঙ্কুক ছাড়া আর কেউই এতটা এক্সপার্টলি পারবে না। নিজের বিয়ের রাতে শত্রুতার সম্পর্ককে আর আগাতে চায় না জাঙ্কুক। শত্রুতা পরেও করা যাবে, তবে আজকে রাতটা মিস করা যাবে না। জাঙ্কুক গাড়িতে উঠে বসলো, ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। কেননা এখন ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসা না গেলে বাড়িতে যাওয়া মাত্র গানের কনসার্টে তার বউয়ের সাথে ঠিকঠাক ভাবে তবলা বাজাবে কিভাবে সে। হে ম্যানেজার, এটাকে আসলে আমি ওয়ান শট হিসেবেই দিতাম, বাট দেখো ভাই এটার থিম এত বড় হয়ে গেছে, আমি কি করবো ভাই। আমার মাইন্ডে এতটুকু গল্প ছিল যে আমি আন্দাজ করছিলাম যে 20 মিনিট 22 মিনিট সর্বোচ্চ, কিন্তু এটা 40 মিনিট 41 মিনিট পর্যন্ত আইসা পড়ছে। এটার যে থিমটা ভাইবা রাখছে সেটা আরো বড়, তো বলতে গেলে আমার আরো বেশি 40 মিনিট বানাইতে হবে। আমি চাইলে একসাথে দিতে পারতাম, কিন্তু তোমাদের দেখা যেত 40 মিনিট বানাইতে গেলে আরো 3 দিন তোমাদের ওয়েট করা লাগতো, যেটা আমি চাইতেছিলাম না। তাই এই পার্টটা এখন দিয়ে দিতেছি, এর পরের পার্টটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি দিয়ে দিব। এতক্ষণের জন্য আমি সো সরি, কারণ এটা আমি ওয়ান শট হিসেবে দিতে পারলাম না, কারণ পসিবল হয়নি, নাহলে আমি দিয়ে দিতাম। আর দিতে গেলে অনেক দেরি হবে, বাট চিন্তা করো না, এর পরের পার্টে এই কাহিনী পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এটার আর 3 নাম্বার পার্ট হবে না, তাড়াতাড়ি শেষ করে দেবো। আর এরপরে পরে যে সিরিজে পার্ট 3টা দিব। আর তের বার্থডে যেহেতু আসতেছে, তাই তের বার্থডেতে আমি ফ্ল্যাটের হাজবেন্ডের যে সিরিজটা আছে, যেটা নাম পাল্টে আমি ফ্ল্যাটে ডায়েরি দিয়েছি, ওটার আমি পুরো কাহিনী শেষ করে 100 টাকারে তের বার্থডেতে ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব। তো এতক্ষণের জন্য অপেক্ষা করো আর পাশে থাকো।